হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম নিয়ে। এটা হচ্ছে তার সেকেন্ড পর্ব। তো আগের পর্বটা অবশ্যই দেখে আসতে হবে, নাহলে এই পর্বটা আসলে বোঝা যাবে না কিছুটা। তবে আর চেষ্টা করবো আজকের ক্লাসটাও কিছুটা ছোট রাখার। আলসেমির কারণে আসলে ভিডিও বানানো হয় না। তো আগের দিন একটা মানে অনেকগুলা হচ্ছে ভাগ দেখেছিলাম যে আমাদের যেই ভাজক টিস্যুর বিভিন্ন মানদণ্ড অনুসারে তাদের যে ভাগগুলো আছে সেগুলো আগের দিন দেখেছিলাম। তো আগের দিন একটা ছিল যে অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকার যেটা ছিল, শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয়। এই ছকটা আমাদের বইয়ে আছে। এই বইটা থেকে যে বইয়ে যেহেতু আছে আলাদা করে ছক করে দেওয়া, তাই এইটা ভাবলাম পড়া উচিত। তো শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয়র মধ্যে শীর্ষকের ক্ষেত্রে শীর্ষকের অবস্থান কোথায়? অঙ্গের শীর্ষে থাকে। নিবেশিত কাণ্ডের পর্ব মধ্যে থাকে। আর পার্শ্বীয় কাণ্ডের পার্শ্বে ভাস্কুলার বান্ডলে থাকে। কোষের গঠন গোলাকার, লম্বাটে, আয়তক্ষেত্রাকার। প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, গৌণ বৃদ্ধির সাথে যুক্ত। এরপর কি আছে? পরিস্ফুটনে অংশগ্রহণ করে, পরিস্ফুটনের সঙ্গে যুক্ত নয়, পরিস্ফুটনের সঙ্গে যুক্ত নয়। অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধি ঘটানো প্রধান কাজ। লম্বায় বাড়তে অংশগ্রহণ করে, প্রস্থ বৃদ্ধিতে অংশগ্রহণ করে। বিভাজন বিভিন্ন তলে ঘটে, একতলে ঘটে, একতলে ঘটে। আচ্ছা, আমি তো রিডিং পড়লাম। এবার একটু যদি আলোচনা করা যায় যে শীর্ষকের অবস্থানটা কেমন ছিল। শীর্ষকের অবস্থান ছিল যে কোনো হচ্ছে কাণ্ড বা শাখা প্রশাখা বা যে কোনো মূলে সেগুলোর একদম শীর্ষে অবস্থান করবে। একদম হচ্ছে প্রাইমারি ধরনের ওই টিস্যুর গঠন করে। ফলে সেগুলো হচ্ছে প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, শীর্ষে অবস্থান করে, পরিস্ফুটনে অংশগ্রহণ করে। আর নিবেশিতের ক্ষেত্রে কেমন থাকছে? নিবেশিতের ক্ষেত্রে থাকছে হচ্ছে দুইটা দুইটা টিস্যুর মাঝখানে ছিল, তাই না? হুম, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে ছিল, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে নিবেশিত অবস্থায় মানে আটকা অবস্থায় এটা মোটামুটি অবস্থান করে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে কাণ্ডের পর্ব মধ্যের ক্ষেত্রে কি দেখা যায় যে এটা যে মানে বাঁশের ক্ষেত্রে ভালো বোঝা যায় যে একটা কাণ্ড আর একটা কাণ্ডের অংশের মাঝখানে যে একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টের মাঝখানে তাহলে নিবেশিতগুলো থাকবে। পার্শ্বীয় কেমন? পার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে পার্শ্বে অবস্থান করে। এটা হচ্ছে পরে ছবি দেখলে ভালো করে বোঝা যাবে। আর এগুলো তো দেখলাম গৌণবৃদ্ধির সাথে যুক্ত, এটা মূলত এই যে সেকেন্ডারির মতো আর কি। আর অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধি ঘটানোর প্রধান কাজ, এখানে লম্বায় আচ্ছা হইলো, এগুলো মোটামুটি পড়লে বোঝা যায়। এরপরে যদি আসি, এরপরে আসতেছে হচ্ছে আমাদের 9-10-এর বইয়ের থেকে কিছু জিনিস যেগুলো আমাদের ইন্টারের বইয়ে না থাকলেও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই জিনিসটা আবার একটু রিভিশন করাই দিই যে টিস্যু তো মূলত ছিল হচ্ছে দুই প্রকার, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু সম্পর্কে আমরা মোটামুটি দেখলাম। আর স্থায়ী টিস্যুর মধ্যে স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। আগে ক্ষরণকারী টিস্যু নিয়ে বলে নেই। ক্ষরণকারী টিস্যু হচ্ছে সেই ধরনের টিস্যু বা যা থেকে হচ্ছে বিভিন্ন আঠা, গাম, রেজিন বিভিন্ন ধরনের জিনিস বের হয় আর কি। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায় হচ্ছে খেজুরের রস, যেরকম খেজুরের রস এরকম ক্ষরণকারী টিস্যু থেকে তৈরি হয়। তো ক্ষরণকারী টিস্যু দুই রকম: তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সরল টিস্যুর গঠন আর জটিল টিস্যু নিয়ে জানা। সরল টিস্যুর মধ্যে তিন রকম আছে: প্যারেনকাইমার টিস্যু, কোলেনকাইমার টিস্যু, স্ক্লেরেনকাইমার টিস্যু। আর জটিল টিস্যুর ক্ষেত্রে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। না, এখানে আর প্রিভিউ দেওয়ার দরকার নেই, একেবারে টপিকেই ঢুকি। তো এখানে হচ্ছে সরল টিস্যু জটিল টিস্যুর মধ্যে দুই পার্থক্য আছে ছক করে দেওয়া। তো গঠনের দিক থেকে কি পার্থক্য? একই ধরনের কোষ দ্বারা আর বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। মানে সরল টিস্যুর ক্ষেত্রে সরল টিস্যুগুলোর ক্ষেত্রে তার ভিতরে তো একটা টিস্যু গঠন করতে তো অবশ্যই অনেকগুলো কোষ লাগবে, অসংখ্য কোষ লাগবে। সেই কোষগুলো একই ধরনের হবে সরল টিস্যুর ক্ষেত্রে। কিন্তু জটিল টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষ নিয়ে একটা টিস্যু গঠন হবে। আর প্রকৃতি কেমন? সমসত্ব প্রকৃতির, আর একটা অসমসত্ব প্রকৃতির। সমসত্ব বলতে কেমন বোঝায়? সমসত্ব বলতে বোঝায় কোনো মিশ্রণের ক্ষেত্রে যদি বলি, ধরেন যে পানির মধ্যে, ধরেন লেবু শরবতের মধ্যেই লবণ বেশি হয়ে গেছে, লবণ নিচে জমা হয়ে আছে, এটা একটা অসমসত্ব দ্রবণ। কিন্তু লবণটা যদি পুরোপুরি মিশে যায় তখন সেটাকে বলা হচ্ছে অসমসত্ব দ্রবণ। মানে কোথাও কম বেশি থাকবে না, পুরোপুরি একটা সুন্দর মিশ্রণ থাকবে, সমভাবে বন্টিত থাকবে। নালিকা বান্ডেলের ক্ষেত্রে সরল টিস্যু দিয়ে কোনো নালিকা বান্ডেল গঠন হয় না, আর জটিল টিস্যু দিয়ে নালিকা বান্ডেল গঠন করে। নালিকা বান্ডেল গঠন করা বলতে যদি একদম মানে প্রথমে যদি কিছুটা বলি, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম যেমন একটা হচ্ছে উদ্ভিদের মূল থেকে কাণ্ড বা পাতা পর্যন্ত একটা পাইপলাইনের সৃষ্টি করে, একটা লাইনিং এর সৃষ্টি করে, সেটাকে হচ্ছে এই নালিকা বান্ডেলের মতো বলা হচ্ছে। সরল টিস্যু এটা করে না, জাস্ট জটিল টিস্যু করে। প্রকারভেদ তিন প্রকার: সরল টিস্যু কি কি দেখলাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু দুই প্রকার: ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম। তন্ত্র গঠন
তন্ত্র গঠন মানে কি, এই সরল টিস্যু দিয়ে কি কি ধরনের জিনিস গঠিত হইতে পারে? ত্বক, অধোত্বক, অন্তত্বক, কর্টেক্স, মজ্জা। আর জটিল টিস্যু মিলিতভাবে উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন করে। কাজ: খাদ্য তৈরি, যান্ত্রিক দৃঢ়তা। আর জটিল টিস্যুর প্রধান কাজ হচ্ছে পরিবহন আর দৃঢ়তা ফ্রি আর কি। তো পার্থক্যটা দেখলাম। এরপরে আসছে হচ্ছে সরল টিস্যুর নিয়ে। এই যে তিনটা ভাগ ছিল, এই তিনটা জিনিসকে তুলনা করে করে পড়ি এখন। তো একদম প্রথমে দেখা যাচ্ছে যে প্যারেনকাইমা কোষগুলো জীবিত। কোলেনকাইমা কোষগুলো এখানে লেখা জীবিত, কিন্তু কোলেনকাইমা কোষগুলো জীবনের প্রথম দিকে জীবিত থাকে, পরে যে মৃত হইতেও পারে। আর স্ক্লেরেনকাইমা কোষগুলো সবসময় মৃত হবে। আর প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর পাতলা, সমান পুরু। কোলেনকাইমার ক্ষেত্রে এখানে সমান পুরু হবে না, এখানে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কোনায় কোনায় স্থূল হয়, কিছু পেকটিন জমা হয় বা লিগনিন জমা হয়, সেগুলো হচ্ছে এই যে এখানে আছে যে পেকটিন নির্মিত, তাই প্রাচীর যতটা নমনীয় নয়। পেকটিন, লিগনিন ওইসব জমা হয়ে কোনাগুলো স্থূলাকার হয়, অন্যত্র পাতলা থাকে, একটা অসম পুরুত্ব বজায় থাকে। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর সম সমভাবে পুরু থাকে, সব জায়গায় পুরু থাকে। ছবি দেখবো এরপরে। প্যারেনকাইমা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হওয়ায় অবস্থানকারী অঙ্গকে কোনো প্রকার দৃঢ়তা প্রদান করতে পারে না। কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর কোণ পুরু বলে অবস্থানকারী অঙ্গকে আংশিক দৃঢ়তা প্রদান করতে পারে। কিছুটা স্থূল হওয়ায় এটা হচ্ছে আংশিক দৃঢ়তা প্রদান করতে পারে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর পুরু বলে অবস্থানকারী অঙ্গকে সম্পূর্ণরূপে দৃঢ়তা প্রদান করে। এরপর হচ্ছে প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমার কাজই এটা। স্ক্লেরেনকাইমা হচ্ছে একদম শক্ত একটা জিনিস, মৃত একটা জিনিস, কাঠের মতো আর কি। তো এটার কাজই হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এরপরে হচ্ছে প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হওয়ায় প্রাচীরগুলো নমনীয় হয়, পাতলা হয়। কোলেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত, তাই প্রাচীর ততটা নমনীয় নয়, পেকটিনের জন্য কিছুটা শক্ত হচ্ছে। স্ক্লেরেনকাইমা কোষ প্রাচীর লিগনিন যুক্ত, তাই প্রাচীর শক্ত। প্যারেনকাইমার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। প্যারেনকাইমার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকলে তাকে বলা হয় ক্লোরেনকাইমা, আর বায়োকুটিতে থাকলে তাকে বলা হয় অ্যারেনকাইমা। এটা ক্লাস 9-10-এর বইয়ে ছিল। কোলেনকাইমা কেমন? কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকে, স্ক্লেরেনকাইমা ক্লোরোপ্লাস্ট থাকে না। এই যে ছকটা, এই ছকটা আমি কিছুদিন আগে নাইনের একটা ক্লাসে পড়াইছিলাম। সেটা ছিল হচ্ছে একটা কোচিংয়ে, ঢাকার স্কুল, কি জানি স্কুল ওদের। তা ওখানে ওদের পড়াইছিলাম। বারবার কিছু কিছু ছেলেপেলে তেমনভাবে কথা বলছে যারা জীবনে এসব শোনে নাই। আর কিছু কিছু স্টুডেন্ট ছিল যেগুলো আসলে বলার আগেই তারা লিখে ফেলতেছিল। উদ্ভট উদ্ভট মানুষজনের সাথে দেখা হয়। আচ্ছা, ওসব না বলি। আহ, প্যারেনকাইমার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, কোলেনকাইমার ক্ষেত্রে কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, নাও থাকতে পারে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এসব কিছু থাকবে না, ও জাস্ট ওই দৃঢ়তাই প্রদান করবে, আর ওর জীবনই নেই, ও আর খাদ্য তৈরি কি করবে। প্যারেনকাইমার ক্ষেত্রে খাদ্য তৈরি ও সঞ্চয়ের প্রধান কাজ। আচ্ছা, ছয়টা ওখানে চলে আসছে। কোলেনকাইমার ক্ষেত্রে খাদ্য তৈরি, সঞ্চয় ও অঙ্গকে আংশিক দৃঢ়তা প্রদানের কাজ। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে অঙ্গকে দৃঢ়তা প্রদান করাই এর প্রধান কাজ, দৃঢ়তা প্রদান করাই এর প্রধান কাজ। আর প্যারেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। কোলেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। প্যারেনকাইমার ক্ষেত্রে বলা যায় যে সবকিছু থাকে। তো কোলেনকাইমার ক্ষেত্রে থাকতে পারে, নাও থাকতে পারে। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে থাকে না। সবগুলোই মোটামুটি ওই রকম। এবার আমরা একটা ছবি দেখি। আহ, যদি দেখি প্যারেনকাইমা সেলস আর লিভিং সেলস উইথ থিন সেল ওয়ালস, জীবন্ত একটু কোষ যেগুলোর হচ্ছে পাতলা কোষ ঝিল্লি থাকে বা কোষ প্রাচীর থাকে। দে আর ইনভলভ ইন স্টোরেজ, সঞ্চয়, ফটোসিনথেসিস, খাদ্য তৈরি এবং রিজেনারেশন। মানে রিজেনারেশনের বাংলা কি? নতুন পুনরুৎপত্তি বা এরকম আর কি। না, পুনরুৎপত্তি তো অন্যরকম হয়ে গেল। যাই হোক, ফাংশনস: স্টোরেজ অফ ফুড অ্যান্ড ওয়াটার, ফটোসিনথেসিস, হিলিং অ্যান্ড রিজেনারেশন। কোলেনকাইমার ক্ষেত্রে কোলেনকাইমা সেলস আর লিভিং সেলস উইথ আনইভেনলি থিকেন্ড সেল ওয়ালস, মানে ওই যে কোনাগুলো পুরু হবে, সেল ওয়ালগুলা পুরোপুরি সমভাবে পুরু হবে না বা সমভাবে সমান হবে না। They provide flexibility and support the young plant parts. Functions: provide mechanical support, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে। Allows flexibility and plant parts, কিছুটা স্থিতিস্থাপকতা বজায় রাখবে। Found in young stems, কচি কাণ্ডে দেখা যাবে। আর হচ্ছে পেটিওলস অ্যান্ড লিভস। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা সেলস আর ডেড সেলস উইথ থিক অ্যান্ড লিগনিফাইড সেল ওয়ালস, লিগনিনের জন্য পুরো হয়ে যাওয়া সেল ওয়াল নিয়ে। দে প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি টু দ্য প্লান্ট। স্ট্রেংথ মানে হচ্ছে দৃঢ়তা প্রদান করতেছে, আর রিজিডিটি মানে শক্ত করতেছে। প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি, প্রোটেকশন ফাউন্ড ইন সিড কোটস, নাট শেলস অ্যান্ড ফাইবার্স। নাট শেল মানে বাদামের খোসা যেমন শক্ত আর কি,
ওই এরকম বোঝাচ্ছে। এখন আমরা ছবিগুলো একটু দেখি। ছবিগুলোর ক্ষেত্রে কেমন দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে খুবই সজীব, খুবই সবুজ, এগুলো একদম হচ্ছে গোল গোল থাকে। এই যে মাঝখানে কিছুটা আন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় মোটামুটি আছে। কোলেন কাইমার ক্ষেত্রে সব জায়গায় সেরকম একটা ফাঁক নাই, কিছু কিছু জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় আছে। এগুলা হচ্ছে কিছুটা মানে কিছু কিছু জায়গায় পুরু থাকে, কিছু জায়গায় পাতলা থাকে। আর স্ক্লেরেন কাইমার ক্ষেত্রে এই জিনিসটা, এই যে পুরু মানে খুবই পুরু কোষ প্রাচীর গঠিত, এই মানে কোষাবকাশ বা ওটার আরে কে বলি তো বললাম, কোষাবশ কোষাবকাশ বা কি, আচ্ছা ইন্টারসেলুলার স্পেস যেটা, আন্তঃকোষীয় ফাঁক, আরে আমার তো মনেই থাকে না। কোষাবকাশ না, আন্তঃকোষীয় ফাঁক। কোষাবকাশ তো হচ্ছে কোষ গহ্বর। আন্তঃকোষীয় ফাঁক সেরকম একটা স্ক্লেরেন কাইমার ক্ষেত্রে থাকেই না। তো এটা হচ্ছে একদম একটা ইয়ে সামারি আর কি। প্যারেন্ট কাইমা লিভিং অ্যান্ড থিন ওয়ার্ল্ড স্টোরেজ করবে মেইনলি। কোলেন কাইমা থিক আর স্টোরেজের সাথে অবশ্যই ফটোসিনথেসিসও করবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। কোলেন কাইমা লিভিং অ্যান্ড থিক অ্যাট কর্নার্স, ফ্লেক্সিবল সাপোর্ট। স্ক্লেরেন কাইমা ডেড অ্যান্ড থিক ওয়ার্ল্ডস আর স্ট্রেংথের কাজ করবে। তো আর একটা ছবি আছে, মানে এটা হচ্ছে অন্য টপিকে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে আগে তাইলে এই যে সরল টিস্যু নিয়ে কথাবার্তা বললাম। এবার আমরা সরল টিস্যুর বা জটিল টিস্যু নিয়ে, এখানে সেরকম একটা আমি সেরকম না কোনো প্রকারই আলোচনা করি নাই জাইলেম ফ্লোয়েম নিয়ে, কারণ জাইলেম ফ্লোয়েমের গঠন নিয়ে ইন্টারে আমি কোনো প্রশ্ন আসলে আসতে দেখি নাই। 9-10-এর যদি প্রয়োজন হয়, কেউ যদি বলে, তাইলে হয়তো জাইলেম ফ্লোয়েমের গঠন নিয়ে একটা ভিডিও করতেও পারি। তো এরপর আসি হচ্ছে টিস্যু তন্ত্র নিয়ে। এতক্ষণ আমরা টিস্যু নিয়ে আলোচনা করতেছিলাম, এখন আমরা একটু টিস্যু তন্ত্রের মধ্যে ঢুকবো, মানে আরেকটু বড় পরিসরে যাব। বিজ্ঞানী স্যাক্স 1875 সালে সকল টিস্যুকে অবস্থান ও কাজের ভিত্তিতে তিনটি টিস্যুতন্ত্রে ভাগ করেন। টিস্যুতন্ত্রগুলো কি কি? এপিডার্মাল বা ত্বকীয়, গ্রাউন্ড বা আদি বা ভিত্তি টিস্যু, ভাস্কুলার বা ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এই তিনটা হচ্ছে মূলত টিস্যুতন্ত্রের, বলা যায় যে তিনটা ধরন বা তিনটা ভাগ। এপিডার্মাল বলতে কি বোঝায়? দেহের আচ্ছাদন তৈরি করে যেই ধরনের টিস্যুগুলো সেইগুলো। গ্রাউন্ড বা আদিভিত্তি কি? ফটোসিনথেসিস, সঞ্চয় ও দৃঢ়তা প্রদান, এদের কাছে কাজ লিখছে। গ্রাউন্ড টিস্যু হচ্ছে মূলত, যদি বলা যায় যে একটা গাছের ক্ষেত্রে, একটা গাছের কাণ্ডের ভিতরে, তার কাণ্ডের ভিতরের যেসব অংশ তৈরি হয় বা একটা শাখার ভিতরের যেসব অংশ তৈরি হয়, মানে বেস যে জিনিসটা, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে এই গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। ভাস্কুলার বা ফ্যাসিকুলার পরিবহন কি? গাছের ভিতরে হচ্ছে জাইলাম ফ্লোয়েম থাকবে। জাইলাম ফ্লোয়েম মূলত হচ্ছে পরিবহনের কাজ করে। সে পরিবহনটাই হচ্ছে এই ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে পড়তেছে। পরিবহন ও দৃঢ়তা প্রদানের কাজ। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কাজ হচ্ছে ফটোসিনথেসিস, সঞ্চয়, দৃঢ়তা প্রদান। আমাদের যেই যে আমাদের না সরি, উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টটা থাকে, মানে হচ্ছে প্লাস্টিড যেটা, সেটা থাকে মূলত পাতার গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্রে, সেটাকে বলা হয় হচ্ছে মেসোফিল। তার মধ্যে হচ্ছে ওইটা থাকে। তো এই ছবিটাও দেখি একটু, লেখাগুলো পড়া যাচ্ছে কিনা জানি না, আমি পড়ে দিই। এপিডার্মাল টিস্যু সিস্টেম প্রোটেক্টস দ্য প্লান্ট বডি, রিডিউসেস ওয়াটার লস অ্যান্ড হেল্পস ইন অ্যাবজর্পশন। এর বিভিন্ন অংশ থাকে, এগুলো আসলে দেখার দরকার নেই। ফাংশনসের ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটেকশন, প্রোটেক্টস এগেইনস্ট ইনজুরি, ইনফেকশন অ্যান্ড মেকানিক্যাল ড্যামেজ। রিডাকশন অফ ওয়াটার লস। কিউটিকল রিডিউসেস ট্রান্সপিরেশন। প্রস্বেদনের ক্ষেত্রে আমরা 9-10-এর বইয়ে প্রস্বেদন নিয়ে মোটামুটি আলোচনা করা আছে। প্রস্বেদনের ক্ষেত্রে কেমন হচ্ছে? প্রস্বেদন মোটামুটি তিনটা ভাগে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে, একটা লেন্টিসেল দিয়ে, একটা কিউটিকল দিয়ে। কিউটিকল হচ্ছে পাতার উপরে থাকা একটা মোমের মতো আবরণ। সেই মোমের আবরণটা কি করে? সেই মোমের আবরণটা প্রস্বেদনের মাধ্যমে পানি বেশি বের হয়ে যাওয়া থেকে রোধ করে, মানে মোটামুটি পানি ধরে রাখতে সাহায্য করে, যেটা উদ্ভিদের জন্য অবশ্যই উপকারী। এরপর কি হচ্ছে? গ্যাস এক্সচেঞ্জ। স্টোমাটা অ্যালাউ এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে পত্ররন্ধ্র গ্যাসের বিনিময়ে সাহায্য করছে। অ্যাবজর্পশন, রুট হেয়ার্স অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস, মানে এপিডার্মাল টিস্যু তো অবশ্যই মূলেও থাকবে, শুধু তো কাণ্ডে পাতায় থাকবে না। মূলের ক্ষেত্রে তারা হচ্ছে অ্যাবজর্ব করতে সাহায্য করবে, পানি হোক, খনিজ লবণ হোক, যাই হোক। টাইপস আছে বিভিন্ন, টাইপসের দরকার নাই। গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু সিস্টেম কি? ফর্মস দ্য বাল্ক অফ দ্য প্লান্ট বডি অ্যান্ড পারফর্মস ফটোসিনথেসিস, স্টোরেজ অ্যান্ড সাপোর্ট, মানে হচ্ছে উদ্ভিদের ভিত্তি গঠন করে। তো প্যারেন্টকাইমা, কোলোনকাইমা, স্ক্লেরেনকাইমা কথা বলা আছে, এদের বৈশিষ্ট্যের কথা বলা আছে। তো এই যে ছবিটা, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা কাণ্ডকে যদি একদম হচ্ছে মানে একটা কাণ্ডকে একটা কাণ্ডকে যদি এটাকে ধরি, একটা কাণ্ডকে যদি একদম আড়াআড়ি ভাবে কাটা হয়, তাহলে এই ছবিটা এরকম দেখাবে। মানে আড়াআড়ি ভাবে কেটে সেটা যদি সামনে থেকে দেখা হয়, এভাবে যদি দেখা হয়, তাহলে ছবিটা এরকম দেখাবে।
এরকম দেখাবে। তো এর মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিস আছে, এই যে বাইরে এপিডার্মিস আছে, গ্রাউন্ড টিস্যু আছে। গ্রাউন্ড টিস্যু হচ্ছে ভিতরের যে মূল স্ট্রাকচারটা, এটাকে হচ্ছে গ্রাউন্ড টিস্যু বলতেছে। আর এরপরে এইসব আরও আছে। তারপরে আছে হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার টিস্যু সিস্টেম কি? ট্রান্সপোর্ট ওয়াটার, মিনারেলস, ফুড অ্যান্ড আদার সাবস্টেন্সেস থ্রু আউট দ্য প্লান্ট, মানে একটা পাইপলাইনের মতো কাজ করবে। তো ছবি মোটামুটি দেখলাম। তো আরেকটা ছবি দেখলে হচ্ছে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো এইটা হচ্ছে আমার আঁকা ছবি। একদম বাইরের যে সবুজ সবুজ রঙের যে লাইনিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এপিডার্মিস। এই যে এপিডার্মিস বা হচ্ছে বাইরের পর্দা। আর এপিব্লেমা কি? এপিব্লেমা বলা হচ্ছে হচ্ছে এই উম, মূলের ক্ষেত্রে এপিডার্মিসটাকে এপিব্লেমা বলা হচ্ছে। বাকি কাণ্ড, শাখা প্রশাখা সব জায়গায় এপিডার্মিসটাকে এপিডার্মিসই বলা হচ্ছে। এপিডার্মিস, এপিব্লেমা এসব বিষয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তো এরপরে আসি, এপিডার্মিসে অনেক ধরনের জিনিসপাতি লাগানো অবস্থায় থাকে। কেমন? পত্ররন্ধ্র থাকে এপিডার্মিসে, স্বল্পপত্র থাকে, পানিপত্ররন্ধ্র থাকে, গ্রন্থিকোষ থাকে, মূলরোম থাকে। মূলরোমগুলো লম্বা এককোষী হয়। কাণ্ডরোম থাকে। মূলরোমগুলো অবশ্যই মূলে থাকবে, কাণ্ডরোমগুলো কাণ্ডে থাকবে। বুলরোমের ক্ষেত্রে এরা লম্বা হইতে পারে, এককোষী হইতে পারে। আর কাণ্ডরোমের ক্ষেত্রে শাখাযুক্ত বা অশাখ হইতে পারে। শাখাযুক্ত হচ্ছে এরকম, আর অশাখ মানে হচ্ছে কিছুটা এরকম। আর আচ্ছা, এপিডার্মিস শেষ। এরপরে হচ্ছে নিচে যে পেস্ট কালারের একটা লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসের বাংলা হচ্ছে অধোতক। এটা শুধু কাণ্ডে থাকে। এর মূল ফাংশন হচ্ছে মানে বাইরের আঘাত থেকে ভিতরের স্ট্রাকচারটাকে রক্ষা করা। এই যে পেস্ট কালার থেকে লাল কালার পর্যন্ত যেটুক দেখা যাচ্ছে, এইটুক হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম। মানে এই জিনিসটা মূল ভিত্তি গঠন করছে। এই জিনিসটা না থাকলে বাইরের এপিডার্মিসে টিকতে পারবে না, ভেতরের এই পরিবহন বা টিস্যুটাও মানে টিস্যুতন্ত্রটাও টিকতে পারবে না। তো বাইরের পেস্ট কালারের এটা হচ্ছে অধোতক, ভেতরের এই বেগুনি কালারের এটা হচ্ছে কর্টেক্স, আর ভেতরের এই যে লাল জিনিসটা এটা হচ্ছে অন্ততক। অন্ততক, অন্ততক কই লেখা? এই যে অন্ততক। অন্ততকের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপের একটা কথা আছে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কেমন? এই যে অন্ততকটা কিছু কিছু জায়গায় হচ্ছে ওই কার্বোহাইড্রেট জমা হয়ে সেই মানে জায়গাটাকে পুরোপুরি ব্লক করে ফেলে। এই মানে পুরো এই যে একটা বেল্টের মতো তৈরি করতেছে, এটাকে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হচ্ছে। এর কিছু কিছু জায়গায় হচ্ছে ওই মানে কার্বোহাইড্রেটের আবরণটা থাকে না, ফলে সেখান থেকে হচ্ছে জিনিসপাতি যাতায়াত করতে পারে। জিনিসপাতি বলতে পুষ্টি উপাদান হোক, পানি হোক, যাই হোক। তার ভিতরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে কলম দিয়ে, কালো কলম দিয়ে আঁকানো চিকন একটা লাইন আছে। এটাকে বলা হচ্ছে পরিচক্র। পরিচক্রেরও অবশ্যই নির্দিষ্ট কাজ আছে, সেটা পরে আলোচনা আলোচনা করা যাবে। আর ভিতরে এই যে কলমের এই যে ছোট ছোট গোল গোল লম্বা লম্বা এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। আর একদম মাঝখানে যে লাল বিন্দুটা, এটাকে বলা হয় হচ্ছে মজ্জা। আর লাল যে দাগগুলা, এগুলোকে বলা হয় হচ্ছে মজ্জা রশ্মি। এটা আমার নিজস্ব আঁকা ছবি ছিল, ডায়াগ্রাম আর কি। তো ডায়াগ্রাম থেকে অবশ্যই নির্দিষ্ট মান বোঝা যাবে না। তো এটা জাস্ট একটা নিজের ধারণা করার জন্য আমি একটা ছবিটা আঁকাইছিলাম। তো সামনের ভিডিওতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। সব সব টপিকে মোটামুটি ছুঁয়ে ছুঁয়ে যাব। যেগুলো হচ্ছে বোঝার দরকার আছে, আর যেগুলো মুখস্থ জিনিস সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। বই থেকে তো এমনি মুখস্থ করা হচ্ছে, আমি আর সেটা নিয়ে ভাও কথা বলার কি দরকার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ, কিপ লার্নিং। কোনো সাজেশন থাকলে অবশ্যই বলবেন। আর থ্যাংক ইউ।